এই কলম তলোয়ারের চেয়ে শক্তিশালী। তোমরা যদি বলো কীভাবে, না কবি যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন, কবি যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে গল্প লেখেন, সেই গল্প কবিতা পড়ে হাজার হাজার মানুষ উদ্বুদ্ধ হয় এবং তারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে। ওই অন্যায়কারীর ব্যক্তি সে হতে পারে রাজা, হতে পারে কোনো মন্ত্রী, হতে পারে কোনো দেশ নায়ক। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে একই ছাতার তলায় এসে তারা যে আন্দোলন গড়ে তোলে ওই শাসক শ্রেণীর বিরুদ্ধে, এই উত্তেজনা, এই শক্তি হাজার হাজার মানুষ পায় কোথা থেকে? পায় ওই কবির লেখা কলম দিয়ে, কবির লেখা কবিতার মধ্য দিয়ে ওই হাজার হাজার মানুষ কিন্তু শক্তি পায়। আর তখনই শাসক শ্রেণী বুঝতে পারে যে এই শক্তির মূল উৎস হচ্ছে ওই কবি। তখন তারা কবিকে কি করে? লোহার গারদে, লোহার জেলখানার মধ্যে তাকে কিন্তু ঢুকিয়ে দেয়। ঠিক এমনই একটি ধারণাকে নিয়ে লেখা হয়েছে একাদশ শ্রেণীর অসাধারণ একটি কবিতা, ভারভারা রাওর লেখা চারণ কবি। আমরা এই কবিতাটি আলোচনা করতে গিয়ে যে যে বিষয়গুলি আলোচনা করব ভালো করে লক্ষ্য করো। 1, এই কবিতার উৎস কী? 2, চারণ কবি কথার অর্থ কী? 3, প্রেক্ষাপট, এই কবিতার প্রেক্ষাপট। 4, এই কবিতার টোটাল বিষয়টি লাইন ধরে ধরে জানব। 5 নম্বর কী জানবো না, কবিতার মূল কথা, এই কবিতার মূল মেসেজ, কবিতার মূল বার্তা আমাদের জন্য কী দিয়েছেন কবি সেটা জানবো। 6 নম্বর এমসিকিউ, কয়েকটি বাছাই করা প্রশ্ন। কাজেই তোমরা এখনও পর্যন্ত এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের আধিক্যতাকে পাথেয় করে আমার কিন্তু পথ চলা। এখন আমরা আলোচনা করব কবিতার মূল উৎস। দেখো, চারণ কবি এই কবিতাটি লিখেন ভারভারা রাও। এই ভারভারা রাওর আসল নাম হচ্ছে পেন্ডালা ভারভারা রাও। বুঝতে পেরেছ তার আসল নাম। এবার এই যে চারণ কবি কথাটা কিন্তু আমরা বাংলায় জানতে পাচ্ছি, কিন্তু এই কবিতাটা কিন্তু তেলুগু ভাষায় লেখা হয়েছিল। পেন্ডালা ভারভারা রাও এটা কিন্তু তেলুগু ভাষায় লেখা হয়েছিল। তেলুগু ভাষায় যে কবিতা লেখা হয়েছিল তার নাম হচ্ছে কবি। অর্থাৎ চারণ কবির মূল কবিতা হচ্ছে এই কবি, অর্থাৎ সেই কবিতা তেলুগু ভাষায় লেখা হয়েছিল কবি কবিতাটি। এরপরে দ্বিতীয় পয়েন্ট করে রয়েছে না ভবিষ্যৎ চিত্রপটম কাব্যগ্রন্থে স্থান পায়। এই যে কবি কবিতাটি যেটা তেলুগু ভাষায় লেখা হয়েছিল সেটা কিন্তু ভবিষ্যৎ চিত্রপটম কাব্যগ্রন্থে স্থান পায়। বুঝতে পেরেছ? পরের পয়েন্টটা কি না, এই যে কবি কবিতাটি তেলুগু ভাষায় লেখা হয়েছিল সেই কবিতাটি শঙ্খ ঘোষ কবি কবিতার বাংলা অনুবাদ করেন, অর্থাৎ এই কবি কবিতার বাংলা অনুবাদ করে নাম রাখেন চারণ কবি। তাহলে এই চারণ কবি কবি কবিতাটার মূল অনুবাদ করেন কে? তাহলে শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ। বুঝতে পেরেছ? এবার চলে যাচ্ছি পরের যে পয়েন্ট কি না, এই চারণ কবি এটি মানে এই চারণ কবি কবিতাটি দেবেশ রায় সম্পাদিত সেতুবন্ধন পত্রিকায় প্রকাশিত হয়। অর্থাৎ চারণ কবি এই কবিতাটি সেতুবন্ধন পত্রিকার মধ্য দিয়েই কিন্তু প্রকাশিত হয়। তোমরা নিশ্চয়ই উৎস সম্পর্কে জানতে পেরেছ। এবার জানবো চারণ কবি কথার অর্থ কী। পরাধীন দেশে কিছু কিছু কবি সাহিত্যিক বা যাত্রাভিনয় নেতারা তারা গ্রামে গ্রামে রাস্তা রাস্তায় বাড়ি বাড়ি ঘুরে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তারা অভিনয় করতেন, গান করতেন, সাধারণ মানুষকে দেশপ্রেমী করে তোলার জন্য, দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। সেই সমস্ত কবি সাহিত্যিকদের বলা হয় চারণ কবি। আমাদের দুজন বিখ্যাত চারণ কবি রয়েছেন, এক হচ্ছে মুকুন্দ দাস আর একজন হচ্ছে বিজয় সরকার। অবশ্যই মনে রাখবে। এবার চলে যাচ্ছি প্রেক্ষাপট। কবিতার যে নাম চারণ কবি ভারভারা রাও লিখেছেন, এই কবিতা যাওয়ার আগে প্রেক্ষাপটটা না জানলে আমরা কবিতার মূল বিষয়ে পৌঁছতে পারবো না। কবিতার প্রেক্ষাপটটা কি? 1985 খ্রিস্টাব্দে তৎকালীন দিনের দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকার 30 বছর বয়সী একজন বিদ্রোহী কবিকে ফাঁসি দেয়। এই ফাঁসি দেওয়ার কারণে সমস্ত বিশ্ব যেন উত্তাল হয়ে উঠেছিল এত বিদ্রোহী কবিকে ফাঁসি দেওয়ার কারণে। বিশ্ব যখন উত্তাল হয়ে ওঠে, সেই উত্তাল জায়গা থেকে আমাদের কবি ভারভারা রাও পিছিয়ে থাকেননি। তিনিও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন, তিনিও এই কথার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার লেখনীর মধ্য দিয়ে। তেমনই এক প্রেক্ষাপটে কবি আমাদের ভারভারা রাও এই চারণ কবিতাটি লিখেছিলেন। যদিও সরাসরি চারণ কবি কথাটি লিখেননি, তিনি লিখেছেন কবি কবিতাটি।
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার চলে যাচ্ছি বিষয়। প্রত্যেকে কবিতাটিকে লক্ষ্য করো। নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে আজ প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাত থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। প্রথম দুটো লাইন আমি আলোচনা করছি। নিয়ম কানুন যখন লোপাট, দেখো একটা যখন দেশ চলে, একটা রাষ্ট্র ব্যবস্থা যখন চলে, তখন তারা সেই রাষ্ট্র ব্যবস্থা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই জন্য তারা কিছু নিয়ম প্রণয়ন করে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে রাষ্ট্র সেই নিয়ম রক্ষা না করে যখন সাধারণ নিজেদের স্বার্থে, শাসক শ্রেণীরা তাদের নিজেদের স্বার্থে যখন নিয়ম কানুন বা আইনকে লোপাট করে দেয়, নস্যাৎ করে দেয়, লুপ্ত করে দেয়, তখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু উত্তেজিত হয়ে পড়ে। এক্ষেত্রে কিন্তু বোথা সরকারের প্রতি সাধারণ মানুষ উত্তেজিত হয়েছিল। আর বোথা সরকার নিয়ম কানুন আর মানছিল না, কারণ তাদের নিজেদের প্রয়োজনে, তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করার প্রয়োজনে, অবিচার করার প্রয়োজনে, শোষণ বঞ্চনা করার প্রয়োজনে তারা কিন্তু নিয়ম কানুন আইনকে লোপাট করে দিয়েছিল, নস্যাৎ করে দিয়েছিল, লুপ্ত করে দিয়েছিল। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, সেই সময় ঢেউ ওঠা, ঢেউ যেমন গর্জন করে ঠিক সেই সময়ের প্রেক্ষাপট দাঁড়িয়ে যখন জনসমুদ্র যখন খেপে উঠেছে, এবং সেই সময় কালো মেঘের দল, কালো মেঘের দল মানে কি না, শাসক শ্রেণীর তাদের যে অত্যাচার, অবিচার, শোষণ, বঞ্চনা, সেই বঞ্চনা, সেই শোষণকে কালো মেঘের সাথে তুলনা করেছেন কবি। এখানে কালো মেঘ হয়ে সেই শাসক শ্রেণী ফাঁস লাগাচ্ছে গলায়। কার ফাঁস লাগাচ্ছে? কাদের ফাঁস লাগাচ্ছে? সাধারণ মানুষের। কারণ তাদের কাছ থেকে যেন কিছু কেড়ে নেওয়া, তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে শাসক শ্রেণীর মধ্যে, বোথা সরকারের মধ্যে। ফাঁস লাগাচ্ছে গলায় কাদের? না, সাধারণ মানুষের মধ্যে। এমন ফাঁস লাগাচ্ছে চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখে জলও নয়। এমনভাবে শাস্তি দিচ্ছে, এমনভাবে শোষণ করছে, বাইরে থেকে কোনো রক্ত দেখা যাচ্ছে না, বাইরে থেকে কোনো চোখের জলও দেখা যাচ্ছে না। আমরা সাধারণভাবে বলি না যে ওকে হাতে না মেরে ভাতে মারো, অর্থাৎ সরাসরি কোনো কিন্তু আঘাত করছে না, কিন্তু ছলে বলে কৌশলে সাধারণ মানুষকে কিন্তু শুষে নিচ্ছে। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঘূর্ণিপাক বিদ্যুৎ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে সাধারণ বিষয়টি প্রথমেই হয়তো সরকার চাইলে তার নস্যাৎ করতে পারত, চাইলে হয়তো তার সমাধান করতে পারত, কিন্তু তারা সেই সমাধানটা করেনি। ফলে সাধারণ মানুষের মধ্যে যে ঘূর্ণিপাক হয়ে উঠেছে কিন্তু বাজ, অনেক ছোট আন্দোলন, ক্ষুদ্র আন্দোলন, সেই ক্ষুদ্র আন্দোলন হয়ে উঠেছে বিশাল বড় আন্দোলন। এই জন্য বলা হচ্ছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড়। অর্থাৎ ঝিরঝিরে বৃষ্টি, যেটা সাধারণ প্রাথমিক অবস্থায় শাসক চাইলে সেটা সমাধান করতে পারত, সেটা কিন্তু সময়ের স্রোতে স্রোতে সেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে প্রলয় ঝড়। অর্থাৎ ক্ষুদ্র আন্দোলন, সাধারণ আন্দোলন, প্রাথমিক আন্দোলনটা পরপর বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাত থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। কি বলছে? মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। কে? না, কবি। কবি তখন জেলখানায় বন্দি। কোন কবি? এই ভারভারা রাও, পেন্ডালা ভারভারা রাও, তিনি কিন্তু জেলখানায় বন্দি। বোথা সরকারের তিনিও কিন্তু কারারুদ্ধ হয়েছেন, বোথা সরকারের নজরে তিনি পড়েছেন, তিনিও কিন্তু জেলবন্দি ছিলেন। সেই অবস্থায় জেলে থেকে তিনি মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে তিনি কিন্তু লিখছেন তার প্রতিবাদের কথা। মায়ের বেদনাশ্রু মানে কি না, দেশ মাতা এখানে বলা হচ্ছে। দেশ মাতা যেন বুকের যন্ত্রণা নিয়ে তিনি কিন্তু কাঁদছেন, কারণ দেশের যে সমস্ত সন্তানরা তারা যদি ভালো না থাকে, কোনো দেশ মাতাকে ভালো থাকতে পারে? ভালো থাকতে পারে না। সেই জন্য দেশ মাতা বেদনাশ্রু বুকে নিয়ে কাঁদছেন। এবং জেলের গরাত থেকে বেরিয়ে আসছে এবং জেলের গরাত থেকে, অর্থাৎ জেলের মধ্যে বন্দী থাকা কবি ভারভারা রাও, তিনি কিন্তু কবির কোনো লিপিকার স্বর তিনি প্রতিবাদ করতে ছাড়েননি। জেলের গরাদের মধ্যে থেকেও তিনি কিন্তু লিপিকার স্বর, প্রতিবাদের ভাষা কিন্তু চালিয়ে যাচ্ছেন কবিতার মধ্য দিয়ে। যখন কাঁপড় লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। কি বলছে? যখন কাঁপন লাগে জিভে, কাঁপন মানে এখানে প্রতিবাদের স্বরের কথা বলা হচ্ছে। জীব যখন প্রতিবাদের কথা, প্রতিবাদের ভাষা খুঁজে পায়,
বাতাসকে মুক্ত করে দেয় সুর। অর্থাৎ যে বদ্ধ পরিবেশের মধ্যে সাধারণ মানুষ জড়সড় হয়ে একটা ভীত সন্ত্রস্তের মধ্যে তারা বেড়ে ওঠে বা বড় হয়, সেই ভীত সন্ত্রস্তের মধ্যে কবি তার জীবের কাঁপন দিয়ে অর্থাৎ প্রতিবাদের সুর সেই সমস্ত জনসাধারণ মানুষের মধ্যে প্রচার করে দিয়ে তাদের সেই মুক্ত পরিবেশকে তারা আরও কী করে দেয় না সুর লাগিয়ে দেয়। অর্থাৎ কবি জানেন যে তার একক প্রচেষ্টার মধ্য দিয়ে, একক আন্দোলনের মধ্য দিয়ে কখনো বৃহত্তর শক্তিকে দমানো যাবে না। সেই জন্য তিনি কি করছেন, তিনি বাতাসকে মুক্ত করে দিচ্ছেন, অর্থাৎ সাধারণ মানুষকে উদ্দীপিত করছেন, উদ্বুদ্ধ করছেন, উজ্জীবিত করছেন, যাতে শাসক শ্রেণীর বিরুদ্ধে, অন্যায়কারী শাসক শ্রেণীর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ায়। গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। গান কখনো কখনো কিন্তু যুদ্ধের অস্ত্র হয়। আমরা জানি কাজী নজরুল ইসলামও তিনি তার কবিতার মধ্য দিয়ে, অসংখ্য সুকান্ত ভট্টাচার্যও তিনি কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে কিন্তু উদ্দীপ্ত করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো গানই কিন্তু কখনো কখনো যুদ্ধের অস্ত্র হয়ে দাঁড়ায়। গানই সাধারণ মানুষকে উদ্দীপিত করে, গানই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে, উত্তেজনা ছড়িয়ে দেয়। তাদের মনের মধ্যে গান কিন্তু অনুপ্রেরণা হিসাবে কাজ করে। যেমন নিশ্চয়ই একটা বিখ্যাত গানের কথা এই মুহূর্তে মনে পড়ছে, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চলা। অর্থাৎ পথে নামতে বলছে, সেখানে আন্দোলন তৈরি করতে বলছে কবি কিংবা যিনি লিখেছেন। অর্থাৎ গানের মধ্য দিয়েও সাধারণ মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করানো যায়। সেখানে এই কথাটাই বলা হচ্ছে, গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র মানে অস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। ওরা কারা না স্বৈরাচারী শাসক, অত্যাচারী শাসক। ওরা ভয় পেয়ে যায় যে কবিকে যদি দমানো না যায় তাহলে তার লেখনী দ্বারা সাধারণ মানুষ কিন্তু উদ্দীপ্ত হয়ে উঠবে, উৎক্ষিপ্ত হয়ে উঠবে, উত্তেজিত হয়ে উঠবে। তখন তারা কবিকে, লেখককে, গায়ককে, শিল্পীকে ওরা ভয় পায়। ফলে ওই সমস্ত কবি সাহিত্যিকদের জোর করে জেলখানায় তারা কিন্তু ঢুকিয়ে দেয়, কয়েদ করে তাকে, অর্থাৎ জেলখানায় কিন্তু তাদেরকে বন্দি করে। আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। অর্থাৎ তারা যাতে আর কথা বলতে না পারে, তারা যাতে আর প্রতিবাদ করতে না পারে, তারা যাতে আর কথা না বলে কবিতা লিখতে না পারে, তখন জোর করে কায়দা করে তাদের গর্দানে অর্থাৎ গলায় ফাঁস লাগিয়ে দেয়, যাতে এই দৃষ্টান্ত আর সাধারণ পাঁচটা মানুষ দেখে ভয়ে ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে কোনো প্রতিবাদ করতে না পারে। সেই জন্য জোর করে গর্দানে শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে পরের লাইন, শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। কবি কি বলছেন, যে কবি জানেন যে একক প্রচেষ্টা দ্বারা, একক আন্দোলনের দ্বারা কখনো কিন্তু এই বৃহত্তর অন্যায়কারী শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। সেই জন্য কবি বলছেন কি না, তারই মধ্যে কবিতার সুর নিয়ে, অর্থাৎ কবিতার সুর নিয়ে মানে কবিতার প্রতিবাদের সত্তা নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। অর্থাৎ তার কবিতা, তার চিন্তাভাবনা, তার প্রতিবাদী সত্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। ফাঁসির মঞ্চ তোমরা নিশ্চয়ই জানো, ফাঁসির মঞ্চ একটু উঁচু প্রকৃতির হয়, সেখানে কিন্তু ভারসাম্য রক্ষার জন্য মিলে যাচ্ছে মাটিতে। অর্থাৎ সাধারণ মানুষের উত্তেজনা, সাধারণ মানুষের আন্দোলনের ফলে সেই মঞ্চ যেন পরপর যেন মাটির সাথে মিশে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু সেই শাসক শ্রেণী যেন ভয় পেয়ে যাচ্ছে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। কারা স্পর্ধা জানাচ্ছে? সাধারণ মানুষ, যারা অবহেলিত হচ্ছে, যারা শোষিত হচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে, তারা একটা সময় রুখে দাঁড়ায়। সেই রুখে দাঁড়ানোর ফলে কি হচ্ছে না, তারা মৃত্যুকেও কিন্তু স্পর্ধা জানাচ্ছে। কত বড় মৃত্যু তুমি, রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ একটি কবিতা রয়েছে, তুমি যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। অর্থাৎ মৃত্যুর চেয়ে আর বড় কিছু শাস্তি নেই। জনতা যখন উত্তেজিত হয়ে ওঠে শাসক শ্রেণীর বিরুদ্ধে, তখন সাধারণ মানুষও কিন্তু সেই মৃত্যুকে কিন্তু স্পর্ধা জানায়। আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। ফাঁসুড়ে কারা? যারা হচ্ছে অন্যকে ফাঁসি দেয়, অন্যকে মানে
মৃত্যুদণ্ড প্রদান করে সেই ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। কারা ঝুলিয়ে দিচ্ছে? না সাধারণ মানুষ। সময় আসে, সময়ের বিবর্তনের চাকা এইভাবে ঘুরে যায়। যারা ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করে সেই শাসক শ্রেণী কখনো কখনো তাদের তৈরি করা ফাঁসিতে তারা নিজেরাই লটকে পড়ে। কাদের দ্বারা? না সাধারণ মানুষের দ্বারা। সাধারণ মানুষ যখন উত্তেজিত হয়ে পড়ে, সাধারণ মানুষ যখন উদ্বুদ্ধ হয়, তখন তাদের রোষানলের সামনে শাসক শ্রেণীও কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। এই জন্য কবিতায় কবি এই কথা বলছেন, তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। কে ঝুলিয়ে দিচ্ছে? সাধারণ মানুষ। কাদেরকে? না শাসক শ্রেণীকে। নিশ্চয়ই তোমরা আদ্যপান্ত কবিতার মূল বিষয়টি জানতে পেরেছ। এবার চলে যাচ্ছি 5 নম্বর পয়েন্ট, কবিতার মূল কথা। কবিতার মূল কথা কিন্তু প্রতিটি কবিতায়, প্রতিটি গল্পে, প্রত্যেকটি উপন্যাসে কবিরা কিন্তু তাদের পাঠক শ্রেণীর জন্য একটা মেসেজ দিয়ে যায়। এই কবিতার মূল মেসেজ কি? না যুগে যুগে যে সমস্ত অত্যাচারী শাসক শ্রেণী তার অত্যাচার করেছে সাধারণ মানুষের উপর, একটা সময় সাধারণ মানুষ দেওয়ালে পিঠ থেকে গেলে সেই অন্যায় অত্যাচার সহ্য করতে 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 একটা সময় তারা ঘুরে দাঁড়ায়। আর সেই উত্তেজনার কাছে, সেই আন্দোলনের কাছে শাসক শ্রেণী সে যত বড় অন্যায়কারী হোক না কেন তাকে কিন্তু মাথা নত করতে হয়। ঠিক এমন একটি ধারণা আমাদের কবিতায় রয়েছে। আমরাও একটা সময় কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এই মেসেজটা, এই বার্তাটা কবি আমাদের এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এবার আমরা 6টি MCQ প্রশ্ন করব। তোমরা অবশ্যই দেখবে, ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দেবে। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ যখন সব লোপাট, শূন্যস্থান পূরণ করো। এই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? ক আইন কানুন, খ নিয়ম কানুন, গ আদব কায়দা, ঘ রীতিনীতি। ড্যাশ যখন সব লোপাট, কোনটা হয় বলো তো? তোমরা যারা কবিতাটি ভালো মতো পড়েছ তারা কিন্তু এই উত্তরটা দিতে পারবে। সঠিক উত্তরটি হবে নিয়ম কানুন। 1 দাগের খ সঠিক উত্তর, নিয়ম কানুন যখন সব লোপাট। চলে যাচ্ছি 2 দাগের, সময়ের ঢেউ তুলে কারা আসে। সময়ের ঢেউ তুলে কারা আসে? না ক দুর্বৃত্তরা, খ বসন্তের বাতাস, গ কালো মেঘের দল, না ঘ সূর্যরশ্মিবৃন্দ। বলো দেখি কে বলতে পারো? সঠিক উত্তর হয়ে যাবে গ কালো মেঘের দল সময়ের ঢেউ তুলে আসে। ঠিক তো? এবার আসছি 3 নম্বর প্রশ্ন। বাছাই করা এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি করো, আশা করা যায় এখান থেকে 1-2টি তোমরা কমন পেতে পারো। হ্যাঁ, 3 দাগের প্রশ্ন কি রয়েছে? রক্ত কেন চুঁয়ে পড়ছে না? অপশান ক রক্ত শেষ হয়ে গেছে, খ রক্ত তঞ্চন ঘটেছে, গ মানুষ রক্ত শূন্য, ঘ ফাঁসিতে গলা থেকে রক্ত বেরোয় না। তাহলে সঠিক উত্তর কী হবে? রক্ত কেন চুঁয়ে পড়ছে না? কারণ ফাঁসিতে গলা থেকে রক্ত বেরোয় না, আর বেরোয় না বলে রক্ত চুঁয়ে পড়ছে না। বুঝতে পেরেছো? যখন ফাঁসি দেওয়া হয় কাউকে, সেক্ষেত্রে কিন্তু রক্ত কিন্তু ঝরে পড়ে না। তখন কিন্তু কি হয় না, যেহেতু দড়িটা বা যে কোনো একটা জিনিস যখন গলায় চেপে যায় তখন কিন্তু কি হয়, তখন কিন্তু রক্ত কিন্তু বাইরে থেকে বেরোয় না, কিন্তু ভেতরে মানুষটি কিন্তু মারা যায়। সেই জন্য উত্তরটা হয়ে যাবে সঠিক উত্তর ঘ। 4 দাগের প্রশ্ন, লোপাট শব্দের অর্থ কী? ক লুট হয়ে যাওয়া, খ লুপ্ত হয়ে যাওয়া, গ বিনাশ হয়ে যাওয়া, ঘ নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ এখানে যে লোপাট শব্দটির অর্থগুলো প্রায় কিন্তু একই রয়েছে। সঠিক উত্তর কোনটা হবে বলো তো? একটু চিন্তা ভাবনা করে বলো। লুট হয়ে যাওয়া, লুপ্ত হয়ে যাওয়া, বিনাশ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। লোপাট কথার অর্থ হচ্ছে কি? লুপ্ত হয়ে যাওয়া। লোপাট মানে লুপ্ত। ঠিক আছে? এবার 5 দাগে চলে যাচ্ছি। বলো বিদ্যুৎ কীভাবে বাজ হয়ে উঠেছে? প্রথম যে অপশানটি রয়েছে কয়ের দাগের, মেঘের ঘন ঘটায়, খ ঘূর্ণিপাকে, গ নির্মল সূর্যালোকে, ঘ রাতের জ্যোৎস্নায়। তোমরা নিশ্চয়ই কবিতার যারা পড়েছ বারবার এর উত্তর সঠিক দিতে পারবে। ভিডিওটা ভালো মন দিয়ে শুনলে অবশ্যই এর উত্তর দিতে পারবে। বলো বিদ্যুৎ কীভাবে বাজ হয়ে উঠেছে? না ঘূর্ণিপাকে, তাই তো? ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। তাহলে অপশান
খ হয়ে যাবে সঠিক উত্তর। এবার চলে যাচ্ছি 6 দাগের। কালো মেঘের দল কি করে? না গলায় ফাঁস লাগায়, খ ঝড় তোলে, গ বৃষ্টি এনে দেয়, ঘ উড়ে যায় আকাশে। কোনটা সঠিক উত্তর হবে? কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, এই লাইনটি আমাদের কবিতায় এসেছিল। সুতরাং এই 6 দাগের সঠিক উত্তর হয়ে যাবে ক। 7 দাগের প্রশ্ন, কি বুকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? ক মায়ের আশীর্বাদ, খ মায়ের স্নেহ, গ মায়ের হাসি, ঘ মায়ের বেদনাশ্রু। তাহলে কোনটিকে নিয়ে বুকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? কোনটা বলো তো? তোমরা নিশ্চয়ই অনেকেই উত্তর সঠিক দিতে পেরেছ। সঠিক উত্তর কোনটা হবে? না মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার নেক্সট যে প্রশ্ন 8 দাগের, ভালো করে লক্ষ্য করো। যখন কাঁপড় লাগে জিভে তখন কি হয়? না তখন ক জিভ আড়ষ্ট হয়ে যায়, খ জিভে জল এসে যায়, গ জিভ সংকুচিত হয়ে পড়ে, ঘ বাতাসকে মুক্ত করে দেয় সুর। কোনটা সঠিক উত্তর হবে বলো তো? নিশ্চয়ই তোমরা অনেকেই উত্তরটা জানতে পেরেছো, বুঝতে পেরেছো। সঠিক উত্তর হয়ে যাবে ঘ। সঠিক উত্তর হয়ে যাবে কি? ঘ, বাতাসকে মুক্ত করে দেয়। যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর। 9 দাগে, জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে, কি বেরিয়ে আসছে? না ক কয়েদিরা, খ ভ্যাবসা গন্ধ, গ বন্দির কান্না, ঘ লিপিকার স্বর। কোনটা সঠিক উত্তর হবে বলো তো? জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কি? কবির কোনো লিপিকার স্বর। ঠিক তো? তোমরা যারা সুন্দরভাবে কবিতাটি পড়েছো তারা সঠিক উত্তর দিতে পারবে লিপিকার স্বর, সঠিক উত্তর হয়ে যাবে। এবার চলে যাচ্ছি আমাদের এই ভিডিওর শেষ প্রশ্ন 10 দাগ। সময় কি করে? কি করে? ঢেউ তোলে, কথা বলে, বয়ে যায়, স্থির হয়ে থাকে। কি প্রশ্ন বলো, উত্তর সঠিক কোনটা হবে? সময় কি করে? সময় কিন্তু ঢেউ তোলে। সঠিক উত্তর হয়ে যাবে ক। তোমরা এই প্রশ্নের কটি উত্তর পেরেছো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।